নমস্কার, শুরু করছি বাংলা বলছে। রাত পোহালেই শুরু বাড়ি 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 স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের সমীক্ষা। বিএলওরা আগামী কাল থেকেই বাড়ি বাড়ি যাবেন এবং ইতিমধ্যে গত কয়েকদিনে আমরা দেখতে পেয়েছি যে এই এসআইআর নিয়ে ক্রমশ ঊর্ধ্বগামী রাজনৈতিক তরজার পারদ। আজকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন তুলেছেন যে কেন সোনালী খাতুনের নাম, তার বাবার নাম 2002-এর ভোটার তালিকায় থাকা সত্ত্বেও তাকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল। পাল্টা শুভেন্দু অধিকারী তিনি তৃণমূল কংগ্রেসের তুমুল সমালোচনা করছেন এই এসআইআর এর বিরোধিতা করায়। অন্যদিকে আগামীকাল তৃণমূল কংগ্রেস পথে নামতে চলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল হতে চলেছে, সেখানে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সব নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। আর এরই মধ্যে বিজেপির তরফ থেকে আজকে জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে আবেদন জানানো হয়েছে যে নথিগুলো, যে আমরা জানি যে 11টা নথি এই এসআইআর এর জন্য, সেই 11টা নথি নির্ধারিত করা আছে, তার সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশে যুক্ত হয়েছে আধার কার্ড। এই 11টা নথি সম্পর্কেও নির্দিষ্ট অভিযোগ করে বিজেপি সেখানে আবেদন করে এসেছে যে বাংলার ক্ষেত্রে পার্টিকুলারলি এই নথিগুলোকে রিভিউ করা হোক এবং নির্দিষ্টভাবে তাদের বক্তব্য যে বিশেষ করে দুয়ারে সরকার বা বাংলার বাড়ি প্রকল্প মারফত যে সমস্ত ডকুমেন্টস তৈরি হয়েছে সেগুলোকে যেন অ্যাকসেপ্ট করা না হয়। তাহলে কি নথি নিয়ে চিন্তা আরও বাড়ছে? এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে আজকে ডানকুনিতে একজনের হার্ট অ্যাটাকে মৃত্যু, সেটা এসআইআর আতঙ্কে, এমন অভিযোগ করছেন তার পরিবার এবং বাড়ির লোক। কিছুক্ষণ আগেই রামনগরে এই এসআইআর এর কারণে আত্মহত্যার খবর এসে পৌঁছচ্ছে। এই সব নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে বিমল শঙ্কর নন্দ, কংগ্রেসের পক্ষ থেকে অশোক ভট্টাচার্য, সিপিআই এর পক্ষ থেকে সৈকত গিরি রয়েছেন, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তন্ময় ঘোষ। আমি আলোচনায় যাওয়ার আগে চোখ রাখবো প্রতিবেদনে। রাত পোহালে বাড়ি বাড়ি গিয়ে শুরু এসআইআর, তার আগে যুদ্ধংদেহী পরিবেশ। এসআইআর উদ্বেগে হুগলিতে ফের আরও একজনের মৃত্যুর অভিযোগ সামনে এসেছে, তা নিয়ে সোচ্চার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। শোভন বৈশাখী তৃণমূলে ফেরায় দুজনকে পাশে নিয়ে এদিন তিনি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন, তুলে আনেন অমিত শাহর কথা। ভারতে না জন্মালে ভোট দেওয়ার অধিকার নেই বলে অমিত শাহর মন্তব্য নিয়ে আসনে নেমেছে তৃণমূলও। গতকাল একটা সাক্ষাৎকারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যারা ভারতবর্ষে জন্মায়নি তাদের ভারতবর্ষে ভোটাধিকার বা ভোট দেওয়ার কোন অধিকার নেই। তার যুক্তির নিরিখেই যদি আমি দেখি তাহলে বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানির ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই। লালকৃষ্ণ আদবানির জন্ম কোথায় হয়েছে? অমিত শাহর যুক্তি যদি আমি ধরি তাহলে শান্তনু ঠাকুরের ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই। যত মতুয়া ভাই বোনেরা আছে কারোর ভোট দেওয়ার অধিকার নেই। এটা আমি বলছি না, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলছে। বিজেপি কিভাবে বাঙালি বিরোধী হয়ে উঠেছে সেই যুক্তি দিতে চান অভিষেক। বলেন সোনালী খাতুনের বাবার নাম 2002-এর ভোটার লিস্টে থাকলেও তাকে বাংলাদেশে পাঠানো হয়েছে। সোনালী খাতুন, যাকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, তার মার নাম রয়েছে 2002-এর তালিকায়, বাবার নাম রয়েছে 2002-এর তালিকায়। মুরারাই বিধানসভার ভোটার তালিকা বা খসড়া তালিকা যদি আপনারা দেখেন, সোনালী খাতুনের মায়ের নামও রয়েছে, বাবার নামও রয়েছে। হাইকোর্ট বলেছে সে ভারতীয়, তাকে ফিরিয়ে আনতে হবে এবং একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল তাকে ফিরিয়ে আনার জন্য। তারপরও ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক বা বিদেশ মন্ত্রক কোনো উদ্যোগ দেখায়নি বা তৎপরতা দেখায়নি। কাকদ্বীপে গিয়ে আবার তৃণমূলকে এসআইআর নিয়ে তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী। এই যে মৃত আর অ্যাবসেন্ট ভোটের যে চার্জটা বিকালবেলা হয় 4টে থেকে 6টা, এটা তো আর দিতে পারবে না। প্রত্যেক বুথে 50 থেকে 150টা করে মৃত ভোট বেরোচ্ছে। বাংলাদেশি মুসলমানরা পালাচ্ছে, পালাও আজ রাতের মধ্যে, কাল ভোর হওয়ার আগে ভাগো। প্রত্যেক দিন 10-15-20 হাজার করে মানুষ আবেদন করছে। আমি একটা নাম জানতে চাই, ওর কাছে নয়, ও ছোড়ার কাছে নয়, হেলিকপ্টারে ঘুরে ওর কাছে নয়, আপনার কাছ থেকে। ডিটেনশন ক্যাম্পে গেছে একজনের নাম বলুন আর ডিটেনশন ক্যাম্পের ঠিকানাটা বলুন।
তবে এসআইআর নিয়ে পাল্টা জবাব দিতে তৈরি তৃণমূলও। অভিষেক বলেন সমস্ত বিধানসভায় একটা করে ওয়্যার রুম তৈরি করা হবে। তিনি নিজেও যেতে পারেন জেলা সফরে, সেখানে গেলে খতিয়ে দেখবেন ওয়্যার রুমের প্রস্তুতি। পাল্টা আসরে নেমেছে বিজেপিও। তাদের দাবি বাংলায় বহু ডকুমেন্ট ভুয়ো, তাই বাংলার ক্ষেত্রে যে নথি জমা পড়বে তা পর্যালোচনার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে তারা। কলকাতা টিভি। আমি বিমল শঙ্কর বাবুর কাছে শুরুতে আসি। বিমল শঙ্কর বাবু, আজকে আমরা জানি যে আগামীকাল তৃণমূল কংগ্রেস পথে নামছে। আগামীকাল থেকে যে ডোর টু ডোর সমীক্ষা সেটা শুরু হয়ে যাবে, বিএলওরা তারা বাড়ি বাড়ি যাবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটি প্রশ্ন তুলেছেন। এক হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর যে বক্তব্য যে ভারতে যাদের জন্ম হয়নি তারা এখানে ভোটাধিকার পাবেন না, সেখানে তিনি লালকৃষ্ণ আদবানির প্রসঙ্গ তুলছেন। এরকম দেখলে আরও অনেকেই রয়েছেন যাদের ভারতে জন্ম হয়নি, নাম্বার ওয়ান। নাম্বার টু, তার বক্তব্য হচ্ছে যে 2002-এর ভোটার তালিকায় সোনালী খাতুনের নাম ছিল। আপনি জানেন সোনালী খাতুন সেই অন্তঃসত্ত্বা মহিলা যিনি বাংলাদেশে যাকে পুশব্যাক করা হয়েছে, এখনো পর্যন্ত আদালতের নির্দেশ সত্ত্বেও তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়নি। সেই সোনালী খাতুনের বাবার নাম 2002-এর ভোটার তালিকায়, অথচ তাকে তো পুশব্যাক করা হয়েছে। সোনালী খাতুনের বিষয়টি আমি যদ্দূর জানি সুপ্রিম কোর্টে রয়েছে, সুতরাং সুপ্রিম কোর্টের নির্দেশ না আসা পর্যন্ত আমি মনে করি না সেটা নিয়ে কোনো রকম অন্তত আমার নিজের মতামত প্রকাশ করা উচিত। এটা গেল এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর কথাটাকে কদর্থ করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন জন্মসূত্রে ভারতীয়, এবং তার সঙ্গে আরও একটা বিষয় থাকে, যারা আইনগতভাবে ভোটাধিকার অর্জন করেছে। ভোটাধিকার দুভাবে অর্জন করা যায়, একটা হচ্ছে জন্মসূত্রে, আমার বাবা মা ভারতীয়, আমি জন্মসূত্রে ভারতীয়, জন্মসূত্রে ভোটার। আবার অন্য দেশ থেকে এসেও আমি কিন্তু ভোটার হতে পারি যদি লিগ্যাল প্রসেসগুলো আমরা ফলো করি। যে লিগ্যাল প্রসেসেরই একটা অংশ মতুয়া ভাই বোনদের সুবিধের জন্যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কেন্দ্রীয় সরকার করে দিয়েছে, ফলে এরা প্রত্যেকে ভোটাধিকারী। এদের ভয় দেখানোর কোনো মানে হয় না। আমার শুধু কতগুলো বিষয় আমি বলছি মৌপিয়া, যে যখন এসআইআরের কথা হলো বিহারে, তখন সুপ্রিম কোর্টে প্রথম চলে গেছিল তৃণমূল কংগ্রেসের একজন নেতা, যে কেন এসব কি হচ্ছে এবং ইয়েকে আমাদের আধার কার্ডকে মান্যতা দিতে হবে। সুপ্রিম কোর্ট আধার কার্ডকে মান্যতা দিল, কিন্তু কিভাবে মান্যতা দিল আমরা জানি সকলে। যেদিন দিল সেদিন তৃণমূল একদম সবুজ আবির টাবির খেলে গোটা দুনিয়াকে আবির করে দিয়েছিল। এখন কি হয়েছে সেটা নিয়ে তো কোনো কথা নেই। লাস্ট একটা কথা আছে, ওরা প্রথমে বলেছিল এসআইআর করতে দেব না, তারপর বলছে এসআইআর এ কারোর নাম বাদ দিতে দেব না, তারপর শুনলাম রক্তগঙ্গা বইয়ে দেবো, এখনো বলছে যে বৈধ ভোটারের নাম বাদ দিতে দেবো না। এই লাস্ট লাইনের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। আমরাও তো বলছি বৈধ ভোটারের নাম বাদ দিতে দেবো না, অবৈধ ভোটারের নাম থাকতে দেবো না। এটা আগে বললেই তো হতো। যে তন্ময় আজকে শুভেন্দু অধিকারীও যেটা বলছেন, এবং বিভিন্ন তো আমরা দেখতে পাচ্ছি যে সীমান্তবর্তী এলাকা থেকে যে খবর আসছে যে বহু বাংলাদেশি নাগরিক তারা দেশ ছাড়ার চেষ্টা করছেন, এটাও তো ফ্যাক্ট। এটাও ফ্যাক্ট। যেটা দেখাচ্ছে তাতে সত্যতা থাকলে অসত্য বলে প্রচার করার তো কোনো দরকার আমাদের নেই। কিন্তু আমি তার আগে বিমলদা যেটা বললেন আমি একটু জাস্ট ক্ল্যারিফাই করতে চাইছি। সেটা হচ্ছে নাগরিকত্ব আইন অনুযায়ী 1955 সালে নাগরিকত্ব আইন অনুযায়ী 6টা ধারায় আমরা নাগরিকত্ব পেতে পারি। তার মধ্যে জন্মসূত্রে যেমন এক, তেমনি আরো অনেক কিছু আছে, প্রসেস অফ ন্যাচারালাইজেশন, সেগুলো একটা অন্য বিতর্ক, আমরা পরে কথা বলতে পারি। কিন্তু উনি বললেন মতুয়া ভাই বোনদের নাগরিকত্বের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এইটা ঠিক নয়। মতুয়া ভাই বোনদের নাগরিকত্বের ব্যবস্থা করে দেওয়া হয়নি, আর তাদের ভোটাধিকারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে বললেন বোধহয়, সেটা আরোই ঠিক নয়। কারণ আগে তাদেরকে ডিক্লেয়ার করতে হবে ফর্ম ফিল আপ করে তারা ভারতের অধিবাসী নন, অর্থাৎ ভারতীয় নন। তারপরে সিএ 2020 অনুযায়ী যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যা যা ডকুমেন্টস চেয়েছে সেই ডকুমেন্টস পাওয়ার পরে মনে করেন তারা নাগরিক, তাহলে তারা নাগরিকত্ব পাবেন কি পাবেন না, কেন্দ্র সরকারের যে নির্দিষ্ট নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তারা নাগরিক হবেন। তারপরের কথা হচ্ছে তাদেরকে ভোটার আই কার্ড বা ভোটার লিস্টে নাম তোলার জন্য আবেদন করতে হবে। অর্থাৎ নিশ্চিতভাবে এই যে মতুয়া ভাই বোনরা আছেন তারা নাগরিকত্বও হারাবেন, ভোটার অধিকারও হারাবেন। তো আমরা তো তাই বলছি, মিথ্যেটা কোথায় বলছি, পুরোটা তো ঘেঁটে দিয়েছেন। এখন আর নতুন করে একটা লাইন বলবো,
ম্যানেজ করলে, হ্যাঁ বলবেন বিমল দা, জাস্ট আমি শেষ করিনি। আমি যেহেতু আজকে অনলাইনে থাকতে হলো, এই জন্য একটু অসুবিধা হচ্ছে। আমি বাকিদের সময় বলবো না। তো এই যে অসুবিধার কথাগুলো বলছি আমরা, তাতেই তো মানুষ ভয় পাচ্ছে। যে কারণে আপনার একটার পর একটা আত্মহত্যার খবর আসছে, ভয় পাওয়াটা তো স্বাভাবিক নয়। আমি আসবো তোমার কাছে, আমি এই প্রসঙ্গে আসবো তন্ময়, খুব সংক্ষেপে, আমি তারপর বাকিদের কাছে যাব। তন্ময়, খুব প্লিজ সংক্ষেপে। ডোন্ট মিসলিড দ্য পিপল। আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি যে, আমি বলে দিচ্ছি 2003 সালে ধর্মতলায় বড়মার নেতৃত্বে যে সভাটি হয়েছিল, সেই সভাতে তোমাদের নেত্রীও উপস্থিত ছিলেন। তিনি গিয়ে কোথাও বলেননি যে আপনারা তো অলরেডি নাগরিক, কেন আপনারা নাগরিকতা দাবি করছেন। মতুয়ারা বুঝেছিলেন যে 1955 এর নাগরিকতা আইনে যদি সংশোধন না করা হয় আমাদের নাগরিকতা পাওয়া অসুবিধা হবে। ফলে সিএ অনুযায়ী হাজার হাজার মতুয়া নাগরিক হয়েছেন। কিছুটা এই তোমাদের ভুল বোঝানোর জন্য যারা হননি তারা এখন হয়ে যাচ্ছেন। দয়া করে জনগণকে, আমি আসবো এক সেকেন্ড তন্ময়, এক সেকেন্ড তন্ময় আসবো, তন্ময় এক সেকেন্ড, একটু আমি আসছি তোমার কাছে এক সেকেন্ড। আমি তার আগে একটু অশোকদার কাছে আসি, যে অশোকদা এরকম একটা আবহে আগামীকাল তৃণমূল কংগ্রেস পথে নামছে। আগামীকাল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা সিইও দপ্তরে সামনে বিক্ষোভ দেখাচ্ছি একদম 3টি পয়েন্ট নিয়ে। প্রথম কথা হচ্ছে যে কেন কাট অফ ইয়ার 2002, তার আগের পরের ভোটার লিস্টকেও মান্যতা দিতে হবে যোগ্যতার প্রমাণস্বরূপ, 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি, এই এসআইআর এর নামে উদ্বাস্তু এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নাগরিকত্ব হরণের একটা সুগভীর চক্রান্ত চলছে, সেটাকে রুখতে। 3 নম্বর, কোনো ভুয়ো ভোটারের নাম যেন না থাকে এবং বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। এই 3টে দাবি নিয়ে আমরা যাচ্ছি সিইও দপ্তরে আগামীকাল শুভঙ্কর সরকারের নেতৃত্বে। এবার যে কথাটা মৌপিয়া, তামিলনাড়ুতে আমরা দেখেছি তামিলনাড়ুর মাননীয় মুখ্যমন্ত্রী স্ট্যালিন, তাঁর উদ্যোগে সর্বদলীয় বৈঠক হয়েছে এবং ম্যাক্সিমাম রাজনৈতিক দলগুলি সে বৈঠকে অংশ নিয়েছে। এসআইআর এর চক্রান্ত যেটা বিজেপি করছে, তার আইনি মোকাবিলা কিভাবে করা যেতে পারে, কিভাবে তামিলনাড়ুর মানুষদের পাশে দাঁড়ানো যেতে পারে, এটা স্ট্যালিন উদ্যোগ নিয়েছেন। আমার বক্তব্য, এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দলনেত্রীর ভূমিকা থেকে একটু বেরিয়ে গিয়ে মুখ্যমন্ত্রী হিসাবে যদি বাংলার স্বার্থ রক্ষা করতে চান, সত্যি বাংলার মানুষদের নাগরিকত্ব হরণের চক্রান্তকে রুখতে চান, তিনি কেন একটা সর্বদলীয় বৈঠক ডাকছেন না বা ডাকেননি? সৈকত না, প্রথমত হচ্ছে আসামে লক্ষ লক্ষ মানুষ যাদের নাম বাদ গেছে ইতিমধ্যেই, তারা কিন্তু সকলেই জন্মসূত্রে ভারতীয় ছিলেন, তাদের বাবা মারা কিন্তু এই দেশেরই ভোটার ছিল। নাগরিকত্ব এবং ভারতীয় নাগরিক কিনা এবং তার সঙ্গে এই ভোটাধিকার দুটোকে যারা জুড়ে দিতে চাইছেন, সর্বপ্রথম সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই ভোটাধিকার হারিয়ে ফেলা মানে তারা ভারতীয় নাগরিক নয়, এটা কিন্তু সঠিক নয়। নির্বাচন কমিশনের সেই অধিকারই নেই যে কে ভারতীয় সেইটা প্রমাণ করবার। এক, ঘুরপথে আসলে এইটা করে দিয়ে বিজেপি এই এসআইআর এর মধ্য দিয়ে এনআরসির পরিকল্পনা ব্লুপ্রিন্ট করছে, যেটা নিয়ে আমাদের প্রথম আপত্তি। 1, 2 হচ্ছে, আমি তন্ময়দার পুরো বক্তব্যের সঙ্গে সহমত। বিমলদা মিসলিড করলেন। মতুয়াদের সবার প্রথমে যদি এই ডিক্লারেশন করে দিতে হয়, এবং যেটা শান্তনু ঠাকুরও বারবার বলবার চেষ্টা করছেন, যদি মতুয়ারা কেউ ভোটাধিকার হারিয়ে ফেলে তাহলে 2-3টে নির্বাচনে ভোট দেবে না, তারপর আবার বিজেপি ব্যবস্থা করে দেবে, সিএ ক্যাম্প লাগিয়েছে বিজেপি। প্রথমত আমার প্রশ্ন, যদি মতুয়াদের একটা বড় অংশ ভোটাধিকার হারিয়ে ফেলেন, তাহলে 2024-এর নির্বাচনে তাদের ভোটে নির্বাচিত শান্তনু ঠাকুর কি করে নির্বাচিত এমপি হতে পারেন? 2, 3 প্রশ্ন হচ্ছে, এই যে আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় নামবেন, তন্ময়দার বক্তব্যের একটা বড় অংশের সঙ্গে সহমত হওয়ার পর আমি পরের একটা প্রশ্ন তন্ময়দাকে তুলতে চাই। এনআরসি, সিএ, এনপিআর পার্লামেন্টে যখন বিল পাস হয়েছিল তখন আপনার এমপিরা কেন প্রতিবাদ করেনি, কেন অ্যাবসেন্ট ছিল ভোটাভুটির সময়? 2, ডিটেনশন ক্যাম্পের জন্য জমি আপনার মুখ্যমন্ত্রী কেন রেকর্ড করেছিলেন? 3, এসআইআর এর সময় রাস্তায় নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর ওয়াকআপের সময় বলবেন ওটা দিল্লিতে গিয়ে আন্দোলন করো। এসআইআর নিয়ে কেন দিল্লিতে আন্দোলনে যাননি? কেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী সব দল যখন নির্বাচন কমিশন সেটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একজন বৈধ ভোটারের নামও যদি বাদ যায়, আজকেও বলেছেন, ওটা তো বলতে হয় যে তাহলে ইলেকশন কমিশন, সেখানে গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করা হবে। বলছে বৈধ ভোটার বাদ দিতে দেব না, মনের ভেতরে বলছে যে দ্বিজেন বাবুদের নাম বাদ দিতে দেব। আমি এখানে আসবো, আমি এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট, যেটা আমি শুরুতেও বললাম, যে এরই মধ্যে আজকে আমরা দেখলাম শ্রমিক ভট্টাচার্য, অমিত মালভিয়া, বিপ্লব দেবরা, তাদের প্রতিনিধি দল আজকে জাতীয় নির্বাচন কমিশনে গেল এবং সেখানে গিয়ে তারা চিঠি দিয়ে আবেদন করেছেন যে বাংলার ক্ষেত্রে পার্টিকুলারলি যে নথিগুলো, সেই নথিগুলো যেন রিভিউ করা হয়। আমি সেই চিঠির কপি একটু দেখাতে বলবো, কারণ সেখানে যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো খুবই তাৎপর্যপূর্ণ এবং প্রশ্ন উঠছে যে এটার জেরে
আরও বিষয়টা যদি যদি সত্যি এই আবেদন সেটা যদি গুরুত্ব দেওয়া হয় কমিশনের তরফ থেকে, তাহলে কি আরও বেশি গোটা বিষয়টা কমপ্লেক্স হয়ে যাবেন? আমি একটু এখানটাতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আজকে যে পয়েন্টগুলো বলা হয়েছে, যে দুয়ারে সরকার বা বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে যে নথিগুলো হয়েছে, সেগুলো জমির পাট্টা হোক, সেগুলো বার্থ সার্টিফিকেট হোক, বা অন্যান্য যে এই পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট হোক, এই ফরেস্ট রাইট সার্টিফিকেটস হোক, কাস্ট সার্টিফিকেট হোক, তাহলে সেগুলো যেন গ্রাহ্য না হয়, অথবা নির্দিষ্টভাবে বলা হয়েছে যে এই তারিখের পরে যদি হয় তাহলে যেন গ্রাহ্য না হয়, এরকম ডিটেল 5 পাতার একটা চিঠি দিয়ে এসেছে। আমার এখানে একটু শুনে নেব যে অমিত মালভিয়া এবং শ্রমিক ভট্টাচার্য তারা কি বলছেন। पश्चिम बंगाल में बहुत सारे डॉक्यूमेंट फर्जी हैं, गलत और अवैध तरीके से दिए गए हैं। जो अधिकारी डॉक्यूमेंट इशू करने के लिए ऑथराइज्ड नहीं है उन्होंने भी ये डॉक्यूमेंट्स इशू किए हैं। ऐसे में हमने इलेक्शन कमीशन से ये मांग करी है कि वो जो डॉक्यूमेंट सबमिट होते हैं उनकी उपयुक्त अधिकारियों द्वारा वेरिफिकेशन करवाएं, और जो डॉक्यूमेंट न्यायालय में किसी न किसी मुद्दे पर लंबित है उन डॉक्यूमेंट्स को एक्सेप्ट ना किया जाए। इलेक्शन कमीशन ने हमारी बात को ध्यान से सुना और हमें आश्वस्त किया कि वो हमारे रिटर्न सबमिशन पर चर्चा करेंगे और जो उचित होगा वो करेंगे। যে 12টি রাজ্যে এসআইআর হচ্ছে, একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে বিএলওরা সিআইএসএফ এর প্রোটেকশন দাবি করছেন। এই যে ভয় এবং আতঙ্কের আবহ তৈরি করে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবার চেষ্টা করছে, এবং যেভাবে গোটা প্রসেসকে তারা একটা হাস্যকর হিসেবে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছেন, তার পিছনে তো অন্য রাজনৈতিক কারণ আছে। পশ্চিমবঙ্গের মধ্যে একটা সীমান্তবর্তী রাজ্যে সেখানে প্রতিদিন প্রতিনিয়ত জাল পরিচয়পত্র তৈরি হচ্ছে। আমার এখানে প্রশ্ন বিমলদার কাছে, যে বিমলদা বিষয়টা কি তাহলে একই? আমরা দেখতে পাচ্ছি যে লোকের এই নথি নিয়ে এত আতঙ্ক, বিষয়টাকে কোথায় আরো বেশি সহজ করার চেষ্টা করা যায়, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে কি বলা হচ্ছে যে আমরা যদি দেখি যে ধরা যাক রয়েছে চিঠিটা আমার কাছে, হ্যাঁ, যে অল সার্টিফিকেটস ইস্যুড আন্ডার দ্য বাংলার বাড়ি স্কিম শুড বি এক্সক্লুডেড, ল্যান্ড পাট্টাস মে অনলি বি অ্যাকসেপ্টেড ইফ ইস্যুড বিফোর 24 জুন 2025। এরকম ভাবে আরো তো বিষয়টাকে আরো লিমিটেড করে আনা হচ্ছে। একদম না, আমার কথা হচ্ছে প্রক্রিয়া সরলীকরণ হোক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এই রাজ্য সরকার গত যে 14-14.5 বছর ক্ষমতায় রয়েছে, ডু ইউ থিঙ্ক যে তাদের বিশ্বাস করা যায়? ট্রাস্টওয়ার্দি ইংরেজিতে যাকে বলে, এই লোকগুলোকে বিশ্বাস করা যায়? যাদের মন্ত্রীরা জেল খাটে চুরি করে, চিটিংবাজি করে, যাদের এমএলএ গুলো ভয় চোটে মোবাইল ছুঁড়ে লুকিয়ে পড়ে, এই দলটাকে, এর একটা লোককে বিশ্বাস করা যায়? আই ডোন্ট ট্রাস্ট দেম। ন্যাচারালি আমি পরিষ্কার বলছি, বিগত কিছুদিন দেখা যাচ্ছে যে বার্থ সার্টিফিকেট নেওয়ার জন্য 45, 50, 55 বছরের লোকেরা দাঁড়িয়ে পড়েছে লাইনে। এটা কি? এটা আমি একটু তন্ময়ের কাছে আসি। তন্ময়, আরো আছে, এক সেকেন্ড, একটা জাস্ট পয়েন্ট বলি, এক সেকেন্ড, যে ফ্যামিলি রেজিস্টার আমি লাইন 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দাও, যে ফ্যামিলি রেজিস্টার্স প্রিপেয়ার্ড আফটার 24 June 2025 and all registers created under Manrega should not be accepted for SIR purposes. All certificates issued under the Banglar Bari, এটা আমি আগেই বললাম। এর ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটস issued without due inquiry or verification should not be accepted. OBC A certificates issued between 2011 and 2024 should be excluded from acceptable documents pending final judicial determination. আচ্ছা, কাস্ট সার্টিফিকেটের কথা বললাম, এরকম ভাবে ফরেস্ট রাইট সার্টিফিকেট, সেখানেও বলা হচ্ছে যে ওই ফরেস্ট অফিসার নিয়োগ করেছে, যে ফরেস্ট অফিসার নিয়োগই করা হয়েছে, ফরেস্ট সেক্রেটারি নিয়োগ করা হয়েছে কাডার রুল ভেঙে, কাজেই সেখানে যেন ফরেস্ট রাইট সার্টিফিকেটস হ্যাজ বিন rampant since the irregular appointment of officer as forest secretary on 2nd April so and so in violation of the cadre rules. আরো আছে, আমি একটু বলি, SC/ST সার্টিফিকেট কে ইস্যু করতে পারে? মৌপিয়া, প্লিজ টেল মি।
এখানে যাকে দিয়ে পারছে বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রে বলা হচ্ছে বার্থ সার্টিফিকেটস ইস্যুড আফটার 24 জুন 2025 শুড নট বি অ্যাকসেপ্টেড ফর এসআইআর আমি একটু পারপাসেস। বলি, হ্যাঁ আমি শুনেছি, আমি একটু বলি। প্রথম কথা হচ্ছে বিমলদা বলছিলেন হি ডাজন্ট ট্রাস্ট, তো উনি কাকে বিশ্বাস করলেন না করলেন তো সেটা ওনার ব্যক্তিগত বিষয়, তাতে মানুষের কি এসে যায়? বাংলার মানুষ, আপনি জানেন সংসদীয় গণতন্ত্রে, মানে আপনারা যদি সংসদীয় গণতন্ত্র মানেন, তাহলে যদি নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী মানতে হয় তাহলে আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী মানতে হবে, কারণ যিনি সর্বাধিক ভোট পেয়েছেন যে দলের প্রতিনিধি হিসেবে তাকে মানতে হবে। আসছি না, ডোন্ট ট্রাস্ট বলে একটা বললে তাকে তো জবাব দেওয়ার আমাকে 2 মিনিট সময়, মানে 2 সেকেন্ড সময় দিতে হবে। এবার পয়েন্টে যেটা নিয়ে তুমি বলছিলে যে সমস্ত এই ডকুমেন্টগুলো একগাদা ডকুমেন্ট বলেছেন সেগুলো বাদ দিতে হবে, আমার বক্তব্য প্রথম দিন থেকে একই কথা বলছি। বিজেপি মেথড অফ এক্সক্লুশন চাইছে, মেথড অফ ইনক্লুশন চাইছে না। নির্বাচন কমিশনের ভূমিকা হচ্ছে মেথড অফ ইনক্লুশন হওয়ার কথা, মেথড অফ ইনক্লুশন হওয়া উচিত। এক, এই যে এসসি সার্টিফিকেট, ফরেস্ট সার্টিফিকেট, যেটা ক্যাডার বলছেন নিয়মের বাইরে গিয়ে করেছেন, যদি নিয়মের বাইরে গিয়ে এই ক্যাডারের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন তাহলে বিজেপির কাছে আমাদের প্রশ্ন থাকবে যে জ্ঞানেশ কুমারকে মুখ্য নির্বাচন কমিশনার যে নিয়মের মধ্যে দিয়ে করেছেন, আপনারা তো নিয়মটাই বদলে দিয়েছেন, বদলে দিয়ে 2-1 করে তাকে নিজেদের দলের লোক বানিয়ে আজকে আপনাদের পছন্দ মতো বাংলার প্রত্যেকটা ভোটারকে ভয় দেখিয়ে আজকে যে এই এতগুলো মৃত্যু হলো তার দায় কে নেবে? আমি আসবো এই প্রসঙ্গে, একটা ব্রেক আমাকে নিতেই হবে, আমি এই প্রসঙ্গে আসবো। তোমার কাছেও আসবে, এক সেকেন্ড, সৈকত এবং অশোকদার কাছেও আসবো, তার আগে একটা ব্রেক আমাকে নিতেই হবে। ছোট্ট একটা বিরতির পর এই প্রসঙ্গে আলোচনায় ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। তো আমি এখানে একটুখানি আসবো সৈকতের কাছে। সৈকত, আমরা যেটা দেখতে পেলাম যে বিজেপির তরফ থেকে আজকে জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে সেখানে আবেদন করা হয়েছে যে এই নথির ক্ষেত্রেও বেশ কিছু ইফস এন্ড বাটস দেওয়া হয়েছে, কারণ এখানে ভুয়ো নথি, মানে ভুরি ভুয়ো নথি তার রমরমা চলে, বিশেষ করে দুয়ারে সরকার বা বাংলার বাড়ি, এই সমস্ত যে সরকারি স্কিম রয়েছে তার থ্রু দিয়ে যে সমস্ত ডকুমেন্টেশন হয়েছে সেগুলোকে আরো নির্দিষ্ট করে, এবং যার মধ্যে বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত নথি আছে। মোবেদি, আমরা গত 1-1.5 বছরের মধ্যে আমরা 2-3টে ভাইরাল ভিডিও পেয়েছি তৃণমূলের সৌজন্যে, যেখানে আমরা এক তৃণমূলের নেত্রী আলোরানী সরকারকে বলতে শুনেছিলাম যে যারা এখানে এখনো ভোটার আই কার্ড করতে পারেননি, আধার কার্ড করতে পারেননি, জাকির বাবুর সঙ্গে যোগাযোগ করুন। কাকদ্বীপে তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা, সে তার বিরুদ্ধে ইডি তদন্ত শুরু করলো। তার কারণ হচ্ছে কয়েকশো কোটি টাকার সম্পত্তির সিন্ডিকেট শুধুমাত্র ভোটার কার্ড এবং আধার কার্ডের এই বেআইনি কারবারের সঙ্গে পাওয়া গেছে। 3, সুপ্রিম কোর্টে ওবিসি সার্টিফিকেট নিয়ে রাজ্যের সরকারকে 6টা হিয়ারিংয়ে থাপ্পড় খেতে হয়েছে ভুয়ো ওবিসি সার্টিফিকেট ইস্যু করার জন্য, এই শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি সবটার ক্ষেত্রে। আচ্ছা, মূলত আমলাদের রিক্রুটমেন্টের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার উভয়ের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, তার মধ্য দিয়ে অতীতে আমরা বহু বিপরীতমুখী 2 সরকার দেখেছি, কিন্তু এরকম বিতর্ক কোনোদিন দেখিনি, যেখানে অভিযোগ উঠছে যে আইএএস আইপিএস রিক্রুটমেন্টের ক্ষেত্রেও কোথাও না কোথাও ব্রেকডাউন হয়েছে বা রুলস ব্রেক করা হয়েছে। আমার এই 3-4টে পয়েন্ট আমি আপনাদের সামনে যা বললাম, 4টে ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ, সবটাই কিন্তু দিল্লির সরকার জানতো। দিল্লির সরকার জানতো না যে এখানে আধারের জাল ব্যবসা হয়, ভোটার কার্ডের জাল ব্যবসা হয়, এখানে ডকুমেন্টেশনের জালি হচ্ছে, কিংবা দুয়ারে সরকারে হচ্ছে। কি ব্যবস্থা দিল্লির সরকার নিয়েছে, কি ব্যবস্থা স্বরাষ্ট্র দপ্তর নিয়েছে, কেন এতদিন হাত গুটিয়ে বসেছিল? আজকে নির্বাচন কমিশনের কাছে গিয়ে ডেপুটেশন দিচ্ছেন এসআইআর এর পর। এসআইআর এর আগে তো আমরা তো একের পর এক আলোচনায় এই কথাগুলো শুনেছি, কেন গ্রেপ্তার হবে না, কেন স্বরাষ্ট্র দপ্তর স্পেশাল। আমি অশোকদার কাছে আসি। অশোকদা, এই যে এই নথিগুলো আপনারাও বিভিন্ন সময় অভিযোগ করেছেন যে এই রাজ্যে প্রচুর ভুয়ো ভোটার, এই রাজ্যে নথিতে জালিয়াতি হয়, এই রাজ্যে নানা প্রকল্প সেখানে জালিয়াতি হয়, আবাসের বাড়ি একজনের পাওয়ার কথা আর একজন পেয়ে যায়, এই অভিযোগগুলো তো আপনাদেরও ছিল। আপনারা কি তাহলে বিজেপির এই যে বক্তব্যগুলো সেগুলোকে এন্ডোর্স করেন? না, প্রশ্নের জায়গাটা এটা নয়। ভোটার আই কার্ড সেটা কার? রাজ্য সরকারের এখতিয়ারের বিষয়। আধার কার্ড কার এখতিয়ারের বিষয়? রাজ্য সরকারের, তা তো নয়। আধার, ভোটার, কাস্ট সার্টিফিকেট, এই যেগুলো ইস্যু হচ্ছে, এই যে চরম জালিয়াতি, যেটা সৈকত একটু আগে বলল, 100% আমি একমত, সবটাই তো কেন্দ্রীয় সরকারের নজরের আড়ালে হয়েছে, এমন হতে পারে না, হওয়াটা সম্ভব নয়।
আজকে কেন ভয়ের এবং ভীতির পরিবেশটা সৃষ্টি করা হচ্ছে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, যদি যে কোনো নথি নির্বাচন কমিশনের ঘরে যখন পড়বে এসআইআর সংক্রান্ত বা ভোটার লিস্টে নাম তোলা সংক্রান্ত অন্য প্রক্রিয়াতেও, তার তো একটা খতিয়ে দেখা হবে সেটা জাল না সেটা ঠিকঠাক না তাতে কোনো ত্রুটি আছে। এটা তো নতুন কিছু নয়। যদি ত্রুটি থাকে বাতিল হয়ে যাবে, যদি ত্রুটি না থাকে গ্রহণ হবে। এটা ঢাকঢোল পিটিয়ে নতুন করে আমার এখানে তন্ময়ের কাছে প্রশ্ন, যে তন্ময়, যখন তোমরা এই বক্তব্য রাখছো, আবার এটাও তো ঠিক যে আমরা সাম্প্রতিক অতীতে এমন একাধিক ঘটনা দেখেছি, একাধিক মানে বেশ কিছু ঘটনা দেখেছি যেখানে দেখা গেছে যে একদম সরকারি নথি এই রাজ্যে সেটা তৈরি হয়ে গেছে ভুয়ো জাল নথির ওপর দাঁড়িয়ে। এটা তো হয়েছে, এটা তো ঘটনা। এই যে নথি জাল হয়েছে সেটা শুধুমাত্র এই রাজ্যে হয়েছে বলছো এরকম না, এই ঘটনা আগে আমরা অন্য রাজ্যেও দেখেছি। আমি আরেকটা উদাহরণ দিই, অনেকগুলো উদাহরণ শুনলাম। গুজরাটের একজন মহিলা, তিনি পাসপোর্ট জাল করেছিলেন, তিনি আইএসআই এর এজেন্ট ছিলেন, ধরা পড়েছেন। ধরা পড়ার পর জানা গেছে তার সমস্ত নথি জাল ছিল। এই সমস্ত কিছু হয়েছে। আমরা বলছি যে কেন্দ্রীয় সরকার আধার কার্ড সবে বাধ্যতামূলক করেছে। 134 কোটি মানুষের আধার কার্ড আছে, জন্ম থেকে মৃত্যু অবধি সবের জন্য আধার লিঙ্ক করে দেওয়া হয়েছে। আজকে সেই আধার যদি বলেন নির্বাচনের স্বার্থে, আমাদের যেহেতু যে ইচ্ছা, সেই ইচ্ছা প্রকাশ মানে পূরণ হচ্ছে না, মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে না। আমরা চাইছি চক্র কি আমরা দেখিনি? তো ভুয়ো আধারের চক্র যদি থেকে থাকে, যাকে ধরা হয়েছে তার ইডি সিবিআই যা ইচ্ছে হোক না, কে আটকাচ্ছে? তাকে জেলে পুরুন। কিন্তু ভুয়ো আধারের চক্র দেখেছি বলে বাংলার সমস্ত মানুষের উপর এই যে তথ্য চাওয়ার পরে তাদের ভীতির সঞ্চার করা হচ্ছে, তোমাকে এটা দেখাতে হবে, তোমাকে ওটা দেখাতে হবে। আমি ঠিক এখানে বিমলদার কাছে আসবো। বিমলদা, এটা ফ্যাক্ট যে একাধিক ঘটনা আমরা দেখেছি সাম্প্রতিক অতীতে, যেটায় কিছু নথি, খুব গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল নথি যে জাল হয়েছে সেটা দেখা গেছে। কিন্তু সেটা কত পার্সেন্ট, সেটার উপর দাঁড়িয়ে এই যে যখন অলরেডি মানুষ একটা সংশয়ে আছে, একটা আতঙ্কে রয়েছে, আপনারা যদিও আতঙ্কের থিওরি মানতে চাইছেন না, কিন্তু অনেকের মধ্যে আমরা যদি বিশেষ করে দেখি যে বয়স্ক মানুষরা, তারা এই মুহূর্তে নথিপত্র নিয়েই তারা আলোচনা করছেন, তারা বারবার জিজ্ঞেস করছেন যে কি হবে। ইনফ্যাক্ট যাদের সাথেই কথা হচ্ছে তারা জিজ্ঞেস করছেন। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি আবার নথি নিয়েও এই ইফস এন্ড বাটসগুলো তুলে ধরেন, সাধারণ মানুষ সবাই তো ভুয়ো নথির ওপর নেই। তার আগে আমি কংগ্রেস প্রতিনিধিকে একটু সংশোধন করে দেবো, হতে পারে ওটা তার স্লিপ অফ টাং, কিন্তু কোনো কাস্ট সার্টিফিকেট কেন্দ্রীয় সরকার দেয় না, কাস্ট সার্টিফিকেট রাজ্য সরকার দেয়। ওটা আপনার স্লিপ অফ টাং হতে পারে, আমি ধরে নিচ্ছি। আর এই রাজ্য সরকার, আমি বলেছিলাম ভোটার আই কার্ড গাইডলাইন না, এটা ঠিক, গাইডলাইনটা কেন্দ্রীয় সরকারের তো একটা আইন আছে, তারপরে তার ভিত্তিতে দেয়। কিন্তু এই রাজ্যে আমি পরিষ্কার বলি, এসসি সার্টিফিকেট কে দিতে পারে? এসডিও আইন বা তার উপরে। এখানে এসসি সার্টিফিকেট জাস্ট চেক ইট। গত কিছুদিন ধরে এই যে বাড়ির ইয়েতে প্রমাণপত্র পাওয়ার জন্য 1 কিলোমিটার 2 কিলোমিটার লাইন কেন? 47-48 বছর 50 বছর বয়সের লোকগুলো তারা দাঁড়িয়ে পড়েছে কেন বার্থ সার্টিফিকেটের জন্য? আমরা কোথাও ভয়ের পরিবেশ সৃষ্টি করিনি। আমরা প্রথম থেকে যে কথাটা বলে যাচ্ছি, তৃণমূল এখন সেটা বলছে। আমরা বলেছি একটাও অবৈধ ভোটারের নাম যেন না থাকে, একটাও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। ওরা বলেছিল এসআইআর করতে দেবো না, একটা নাম বাদ দিতে দেবো না, তারপরে আস্তে আস্তে এখন বলছে একটাও বৈধ ভোটারের নাম বাদ দিতে দেবো না। আরে বাপু, এটা প্রথম বললে তো ঝামেলা থাকতো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোথায় ভয়ের পরিবেশ তৈরি হলো? বরং পশ্চিম বাংলায় ভয়ের পরিবেশ সাধারণ মানুষের মধ্যে তৈরি হচ্ছে। কারণ ইতিমধ্যে এসআইআর কে কেন্দ্র করে এই পশ্চিমবঙ্গের শাসক দল একটা ভয়ঙ্কর খেলায় নামছে। তার মধ্যে প্রথম হচ্ছে যারা বিএলও, তাদের ভয় দেখানো। দেখুন, আমি কিন্তু মনে করি যারা কাজ করেন শিক্ষকরা, তারা অধিকাংশ, আজকে আমরা দেখেছি সিইও দপ্তরে, আমি আপনাকে আপনার বক্তব্যের যে টেনেই আমি বলছি, সেখানে আমি জাস্ট একটা ইনফরমেশন দিচ্ছি যে আজকে আমরা দেখলাম যে বিএলওদের নিরাপত্তা নিয়ে, আজকে বিএলওদের, এক সেকেন্ড প্লিজ নো সাইড টক, সেখানে চিঠি দেওয়া হয়েছে সিইও দপ্তরে, এবং যেখানে বলা হয়েছে যে বিএলওরা তারা অ্যাসল্টেড হচ্ছেন, এবং সেই অভিযোগে তারা চিঠি দিয়েছেন যাতে নির্দিষ্টভাবে কতগুলো ঘটনা, যেমন কুচবিহারের ঘটনা তুলে ধরা হয়েছে, বসিরহাট মিউনিসিপ্যালিটির ম্যানহ্যান্ডলিং অফ বিজেপি বিএলএ 2 ইন বসিরহাট, বিএলএদের ওপর। বিএলএদের ওপর তো বিএলএরা রাজনৈতিক দলের কর্মী, সে তো আমরা 2011 সালের পর কি হচ্ছে আমরা সকলে জানি। আমি সেই কথা 2021 সালের পর আমরা পরিষ্কার কতগুলো কথা বলি। যারা সরকারি কর্মচারী বিএলও, তার মধ্যে একটা প্রায় সকলেই, প্রায়
কিছু বাদ দিলে তারা প্রত্যেকে শিক্ষক, তারা কিন্তু চাইছেন যে ঠিকঠাক কাজটা করতে, তারা কিন্তু চাইছেন। কিন্তু প্রথম থেকে যেভাবে তাদের উপর চাপ আসছে, যেভাবে ভয় দেখানো হচ্ছে, তাতে তাদের আতঙ্কিত হওয়াটা কি খুব অস্বাভাবিক কিছু? ফলে ইতিমধ্যে ভয় দেখানো শুরু হয়ে গেছে। ফলে বিএলওদের আমি পরিষ্কার বলবো, আপনারা মাস্টারমশাই, আমিও একজন শিক্ষক, হাত জোর করে বলছি আপনারা যাতে একদম মাথা উঁচু করে দাঁড়াবেন। এই পশ্চিমবঙ্গের শাসক দলের ক্রিমিনালদের কাছে মাথা নত করবেন না। আমার ভরসা আছে, আপনাদের উপর লড়াই করুন, আমরা আপনাদের পাশে আছি। আর সবচেয়ে বড় কথা, বিমলদা নিজের শিক্ষকতার সাথে যুক্ত, ব্যক্তিগত জীবনে আমি শিক্ষকতার সাথে যুক্ত। মৌপিয়া, ব্যাপারটা এত সরলীকরণের কোনো জায়গা নেই। এমন এমন স্কুল আছে, এমন এমন ইনস্টিটিউশন আছে, সিঙ্গেল সাবজেক্ট টিচার, তারা স্টেক হোল্ডার, তাদের তুলে নিয়ে যেভাবে আসলে শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে ফেলার একটা বিজেপির চক্রান্ত, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। কেন বলা হচ্ছে শিক্ষকরা কি প্রিসাইডিং অফিসার হয় না? শিক্ষকরা কি ফার্স্ট পোলিং অফিসার হয় না? সেকেন্ড পোলিং অফিসার হয় না শিক্ষাকর্মীরা? সুতরাং তাদের দাঁড় করিয়ে দিয়ে এমন এমন স্কুল আছে, ছাত্র শিক্ষকের অনুপাত অনুযায়ী শিক্ষক শিক্ষিকার সংখ্যা একদম তলানিতে, সেখান থেকে শিক্ষক তুলে নেওয়া হয়েছে, সিঙ্গেল সাবজেক্ট টিচার তুলে নেওয়া হয়েছে। অন্য জিনিস, আমরা আজকে এডুকেশন নিয়ে আলোচনা করছি না। ডেফিনেটলি এডুকেশন নিয়ে আলোচনার অবকাশ রয়েছে, প্রশস্ত অবকাশ রয়েছে, এবং সেটা নিয়ে আমরা আলোচনা করেছি অতীতে, করব ভবিষ্যতে। আজকে আমরা এসআইআর নিয়ে আলোচনা করছি। বিমল বাবুরা যদিও মানতে নারাজ যে এই মানুষের আতঙ্কিত হওয়ার ঘটনা, কিন্তু ইতিমধ্যে দেখছি আরও একটি মৃত্যুর খবর, হার্ট অ্যাটাকে মৃত্যু, এবং যেখানে হুগলি ডানকুনিতে, এবং সেখানেও তার পরিবার অভিযোগ করছেন যে এই হাসিনা বেগম তার মৃত্যু হয়েছে এই আতঙ্কে, কারণ 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকায় কদিন ধরেই তিনি চিন্তায় ছিলেন। দেখুন। রাজ্যে এসআইআর শুরুর দিন ঘোষণার পর থেকেই প্রায় প্রতিদিনই একটা করে অস্বাভাবিক মৃত্যুর খবর সামনে আসছে। পানিহাটি, ইলমবাজার, ব্যারাকপুর থেকে জামালপুর সব জায়গাতেই আত্মহত্যার ঘটনায় এসআইআরকেই দায়ী করেছিল তৃণমূল। এবার ডানকুনিতেও বৃদ্ধার মৃত্যুতে তীর উঠল এসআইআরের দিকে। মৃতার নাম হাসিনা বেগম। ডানকুনির ওই বাসিন্দা থাকতেন মেয়ের কাছে। এসআইআর নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনায় প্রবল মানসিক চাপে ভুগছিলেন তিনি। রবিবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েন তিনি। মাঝ রাস্তাতেই মাথায় হাত দিয়ে বসে পড়েন, আর চোখ খোলেননি তিনি। হার্ট অ্যাটাকে এই মৃত্যুর জন্য এসআইআরকেই দায়ী করেছেন ডানকুনি পুরসভার চেয়ারপারসন হাসিনা শাবনাম। এই যে এসআইআর সাধারণ মানুষ ততটা বোঝে না, তার নামটা 2002-এ নেই, সেই ভয়টাও রয়েছেন যে এসআইআর এর জন্য আরো মানুষ, কত মানুষকে প্রাণ দিতে হবে জানি না। এই যে ভয় ভীতি, সেই ভীতিটা মানুষের মধ্যে কাজ করছে, এবং যার জন্যই এই হার্ট অ্যাটাক গুলো হচ্ছে। আপনারা ইতিমধ্যেই শুনবেন পাশের বাড়ি আরেকজন হার্ট অ্যাটাক করেছে, সে হসপিটালাইজড। লাস্ট লোকসভা ভোটও তিনি দিয়েছেন। তা কেন্দ্রীয় সরকারের উচিত ছিল তাহলে লোকসভা ভোটের আগে এসআইআর হলো না কেন? ঘটনার পরই শীর্ষ নেতৃত্বের দাবিতে এলাকায় ছুটে যান তৃণমূলের নেতা কর্মীরা। বারবার এমন পরিস্থিতির জন্য বিজেপিকেই দায়ী করেন কুণাল ঘোষ। অভিযোগ, হাসিনা বেগম 60 বছর বয়স, তিনি এই এসআইআর জনিত চাপ সহ্য করতে না পেরে উদ্বেগে, চিন্তায় অসুস্থ হয়ে পড়েন এবং একটি ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে তার জীবনাবসান হয়। এই এসআইআর যে প্যানিক বিজেপি তৈরি করেছে, অর্থাৎ ধরে বার করে দেব, নাম কেটে দেব, বাংলাদেশে পাঠিয়ে দেব, এই চাপটা সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছেন। কেউ আত্মহত্যা করেছেন, কেউ আত্মহত্যার চেষ্টা করেছেন, কেউ উদ্বেগজনিত চাপে অসুস্থ হয়ে হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। আমরা এই প্রক্রিয়া, এই আতঙ্ক সৃষ্টির, এই উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক চক্রান্তের তীব্র নিন্দা এবং বিরোধিতা করছি। বিজেপি অবশ্য এমন অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে 2002 সালে এসআইআর সমর্থন করেছিলেন তৃণমূল নেত্রী। তখন খসড়া তালিকায় 69,000 নাম বাদ গিয়েছিল। সেই দায় বাম সরকারের দিকে ঠেলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 7ই ফেব্রুয়ারি পর্যন্ত যত সুইসাইড হবে, অ্যাক্সিডেন্ট হবে, ন্যাচারাল ক্যালামিটিতে মারা যাবে, এমনকি সাপে কাটাও মারা যাবে, সবই তৃণমূল চালাবে। আতঙ্কের পরিবেশ তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা, এটা হচ্ছে তৃণমূলের কাজ। এখানকার ছেলেমেয়েরা শুধুমাত্র বঞ্চিত হচ্ছেন বাংলায় একটা অপদার্থ সরকার থাকার জন্য, আর এই অপদার্থতা ঢাকার জন্য এখন এসআর, অমুকার তমুকার, সিএ, এনআরসি অনেক কিছু হবে ভুলিয়ে দেওয়ার জন্য। এই রাজনৈতিক চাপানুতরের মধ্যেই অবশ্য আতঙ্ক ছড়িয়েছে আরামবাগে।
সেখানে 90-এর দশক থেকে 2025-এর ভোটার তালিকায় নাম থাকলেও অনেকের নাম নেই 2002 সালের ভোটার তালিকায়। এখন কি করবেন তা ভেবে পাচ্ছেন না তারা। ফলে এসআইআর নিয়ে রাজ্য জুড়েই তৈরি হচ্ছে এক বিভ্রান্তিকর পরিস্থিতি। কলকাতা টিভি। তন্ময়ের কাছে আসবো। তন্ময়, বিজেপির বক্তব্য হচ্ছে যে এখন যে কোনো খুবই খুবই দুর্ভাগ্যজনক যে কোনো মৃত্যু, সেই মৃত্যুর ক্ষেত্রে দেগে দেওয়া হচ্ছে যে এসআইআর আতঙ্কে মৃত্যু। না, এটা তো আমরা বলছি না, যারা পরিবারের লোক তারা বলছেন যে তিনি আতঙ্কে ভুগছেন, তার প্রতিবেশীরা বলছেন আতঙ্কে ভুগছেন, এবং আতঙ্কে যে মানুষ আছেন, আমি তো তোমার স্টুডিওতে আগের দিন গিয়ে একই কথা বলে এসেছি, আতঙ্কে আছেন এটা বোঝার জন্য বিরাট গণৎকার হতে হবে না। চলো না সকলে মিলে যে কোনো একটা গ্রামে যাই, গ্রামে যেতে হবে, একটু প্রান্তিক মানুষদের কাছে যেতে হবে, তাহলেই বোঝা যাবে যে তারা এই যে ডকুমেন্ট নিয়ে এবং বিজেপি নেতাদের আগে থেকে জ্যোতিষী চর্চা এবং তাদের যে ফোরকাস্টিং, 1 কোটি নাম বাদ যাবে, 2 কোটি নাম বাদ যাবে, 1.5 কোটি নাম বাদ যাবে, একে বাংলাদেশ পাঠিয়ে দেবো, ওকে হচ্ছে হনুলুলু পাঠিয়ে দেবো, এইগুলো বলার কি দরকার আছে? যা হবে প্রক্রিয়া অনুযায়ী, যদি কেউ ভোট দিতে পারেন তাহলে ভোট দেবেন, যিনি অবৈধ ভোটার তিনি ভোট দেবেন না। এবং সৈকত প্রথমে যে কথাটা বলছিল, আমিও একই কথা বলার চেষ্টা করছি, ভোট দেবেন কি দেবেন না এইটা নির্ধারণ করেন নির্বাচন কমিশন। তারা নাগরিকত্বর সঙ্গে ব্যাপারটাকে জুড়ে দিয়ে পুরো বিষয়টার মধ্যে একটা তো আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। সকলে ভাবছে বোধহয় এই ভোটার লিস্টের নাম না উঠলে আমাদেরকে দেশ ছেড়ে দেবে, এবং বিজেপি নেতারা এটা বলছে। অশোকদার কাছে আমি এটাই জানতে চাই যে এই যে পরপর মৃত্যু এবং কখনো আত্মহত্যার ঘটনা, কয়েকটি ক্ষেত্রে রীতিমতো সুইসাইড নোট উদ্ধার হয়েছে, যদিও সেই সুইসাইড নোটের সত্যতা নিয়েও অথেন্টিসিটি নিয়েও প্রশ্ন তুলেছেন বিমল বাবুরা, কোথাও হার্ট অ্যাটাক, সেখানে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে বা পরিবারের তরফ থেকে তো বটে যে তারা এই এসআইআর আতঙ্কে বা কেউ কেউ এনআরসি আতঙ্ক তাদের উপর চেপে বসছে। সত্যি কি এটার সঙ্গে তোমরা একমত? না, একদম। দেখো, আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে। একদিকে তৃণমূল কংগ্রেস যেভাবে এসআইআর হতে দেব না বলে বাজার গরম করে ভোট ব্যাংকের রাজনীতি করছে, আবার উল্টো দিকে বিজেপি এই যে প্রান্তিক মানুষ, আজকে ইলেকশন কমিশনের কাছে আগের পাঠে আলোচনা হচ্ছিল কথা যে ইলেকশন কমিশনের কাছে ডেপুটেশন দিচ্ছে। আচ্ছা মপিয়াদি, গ্রামীণ এলাকায় কাস্ট সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট জাল হচ্ছে, কার দেওয়ার অধিকার আছে, কার দেওয়ার অধিকার নেই, কে সই করবে, কে করবে না, এটা গ্রামের প্রান্তিক এলাকায় বা আমাদের এই শহরের এলাকাতে কতগুলো মানুষ এটা নিয়ে বদার করে বা ভাবে? তারা তো জানে না, তারা মনে করে কাস্ট সার্টিফিকেট সেটা জাল কিনা, তার অফিসারের সই কিনা। বিজেপি এমন একটা সময় ডেপুটেশন দিতে গেল, আমি টাইমিংসটা বলছি, এই টাইমিংসে বিজেপি এটা করা মানে কি, যে রাজ্যের মানুষকে আবার একটা আতঙ্ক করা, রাজ্যের সমস্ত মানুষ রাস্তায় নেমে এখন বাড়িতে টান খুলবে যে আমার কাস্ট সার্টিফিকেট জাল কি জাল না, কে সই করেছে। এই যে ভয়ের পরিবেশ বিজেপি তৈরি করছে, তাতেই পরিষ্কার এই আতঙ্কের আবহাওয়ায় বিজেপি ফায়দা লুটতে চাইছে। সিএ ক্যাম্প করা হচ্ছে। কেন সিএ ক্যাম্প আগে করা যেত না? সিএ কখন বিল পাস হয়েছে? দেখুন, কোন সুইসাইডাল নোট জাল না কার মৃত্যু হার্ট অ্যাটাকে সেটাকে জাল বলা হচ্ছে আমি যাব না। খৈরুল শেখ আপনার স্টুডিও বসে শো করেছি, তিনি নিজে বিবৃতি দিয়েছেন তিনি এসআইআর আতঙ্কে বিষ খেয়েছেন। এটা আমাদের নিজের মানে চাক্ষুষ প্রমাণ, একদম মানে চোখ কানের বিবাদ ভঞ্জন হয়ে গেছিল। সুতরাং খৈরুল শেখটাকে আমি নিজে শুনেছি। আতঙ্ক তৈরি হয়েছে এবং এই আতঙ্ক মেটানোর দায়িত্ব নির্বাচন কমিশনের, মানুষের আস্থা অর্জন করে এই প্রক্রিয়া যেটা তারা করেনি এবং কতদূর করতে পারবে আমরা সন্দিহান। ভোট চোর জ্ঞানেশ কুমারের নেতৃত্বে এসআইআর হচ্ছে। আবার বলছি আমরা সন্দিহান। আমি এক লাইন শুধু বিমল দাকে বলি, আমি মপিয়াদি যারা জাল সার্টিফিকেট সই করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক, যারা অনুপ্রবেশকারী তাদেরকে ধরা হোক। এর পাল্টা যে ন্যারেটিভ সেট করছে বিজেপি ইলেকশন কমিশন যে কোটি কোটি মানুষকে আতঙ্কে ফেলে দাও, এইটা বন্ধ হবে। এখানে প্রশ্ন বিমলবাবু যে পয়েন্টটা সৈকত বললো যে এক হচ্ছে অনুপ্রবেশ হয়ে যাচ্ছে। কিছুদিন আগে অমিত শাহ তিনি একটি অনুষ্ঠানে বলেছেন যে হ্যাঁ এর দায় তো আমাকে নিতে হবে যে অনুপ্রবেশ হয়েছে, অনুপ্রবেশ হয়ে যাচ্ছে। তখন একটা বাংলা একটা কথা আছে যে ছেড়ে দিয়ে তেড়ে ধরা, নথি তৈরি হয়ে যাচ্ছে, তখন সেটাকে আটকানো যাচ্ছে না। এখন যারা সত্যি যারা বৈধ নাগরিক তাদের শুধু একটা আশঙ্কার মধ্যে, একটা সংশয়ের মধ্যে, একটা আনসার্টেনিটির মধ্যে পড়তে হচ্ছে। ধরা যাক জাল নথি তৈরি হয়ে গেছে, জাল নথি আর ধরবো না, না না সেটা আমি একবার বলছি না। প্রিএমটিভ আমি আপনাকে কথা বলি, প্রিএমটিভ অ্যাকশন কোথায় হয়েছে? বহুদিনের পুরনো সাংবাদিক হিসেবে এবং একটি রেসপন্সিবল চ্যানেলের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি জাস্ট একটা রিকোয়েস্ট করব,
এই সমস্ত হাস্যকর খবরগুলোতে গুরুত্ব না দিতে, এটা আমার সাজেশন। আপনি কি করবেন? কোনগুলো যারা মারা গেছেন সেগুলো? না, মারা যাওয়াটা দুর্ভাগ্যজনক, কিন্তু কোথাও একজন হার্ট অ্যাটাক হয়েছে তাকে এসআইআর এর সঙ্গে যুক্ত করে দেওয়া, এটা বিমল বাবু আপনি যেটা এক সেকেন্ড না, উনি যখন সংবাদ মাধ্যম নিয়ে প্রশ্ন করছেন তখন আমাকে উত্তরটা দিতে হবে। এক সেকেন্ড, অবশ্যই বিমল বাবু, আপনি অত্যন্ত কি বলবো যে অত্যন্ত সিনসিয়ার একজন মানুষ, দীর্ঘদিন ধরে আপনি রাজনীতি করছেন, আপনি শিক্ষকতা করেন। আপনি যেটা বলছেন আমি 100% একমত যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক, কিন্তু যে কোনো মৃত্যুকে এসআইআর আতঙ্কে বলে দেগে দেওয়া হচ্ছে কিনা এই প্রশ্ন থাকছে। আমার এখানে বক্তব্য সংবাদ মাধ্যমের একজন কর্মী হিসেবে, যদি তার পরিবার পরিজন এটা বলেন, পরিবার পরিজনের বক্তব্যের সূত্রে এটা বলাটাই আমাদের পক্ষে স্বাভাবিক। খুব ভালো, আমাদের অবস্থানটা ক্লিয়ার করলাম। তৃণমূল কংগ্রেস বলেছিলেন, প্রদীপ কর তার পরিবারেরই বলেছিলেন একজন যে ওনার 4টে আঙুল নেই, আবার পরিবারের আরেকজন বলেছিলেন যে কিছুদিন আগে তিনি একটা জমির দলিল সই করেছিলেন, একজনের হাতে 4টে আঙুল নেই, কাজে আমরা সেটা তুলে ধরাটা আমাদের কর্তব্য। আর এটা নিয়ে এই শাসক দলের দু একজন নধরকান্তি নেতা তারা টেলিভিশনের সামনে বক্তব্য রাখছেন, আমি তন্ময়কে তার মধ্যে বাদ দিচ্ছি, ও নধরকান্তি নয়, রোগা ছেলে। আমি করছি না, খয়রুল শেখের নামটা উচ্চারণ করতে কষ্ট হচ্ছে, কিচ্ছু কষ্ট হচ্ছে না, কিচ্ছু কষ্ট হচ্ছে না। দায়িত্ব তাকে নিতে হবে যে প্রথম থেকে বলেছে যে এই আপনারা ফর্মে সই করবেন না, আর সবচেয়ে বড় কথা, একটা ভুল আমি শেষ করে নি, নির্বাচন কমিশন একটি স্বয়ংশাসিত সাংবিধানিক সংস্থা, যাই বলুন না কেন, আমরা বলি কেন হয়নি জানেন? কারণ সংবাদ মাধ্যম যেদিন ওইখানে আপনার মেলার পর মৃতদেহ সংখ্যা জানতে গেছিল, যেখানে আপনারা ভগবানের নাকি বিরাট বড় মেলা করছিলেন, আপনারা পুলিশ দিয়ে সাংবাদিক পিটিয়েছিলেন, মৃতদের লাশটাকে গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলেন। আর এই বিতর্কের মধ্যে এতগুলো মানুষের লাশকে চাপা দিতে বামপন্থীরা নন্দীগ্রামে জমি দখল করতে গিয়ে তখন আপনি তৃণমূলের সমর্থক ছিলেন, তখন আপনি তৃণমূলের সমর্থক ছিলেন। আর এই বিতর্কের মধ্যে বৈশাখীর মতন বিজেপিতে এক সেকেন্ড, বঙ্গ রাজনীতিতে আরেকটি গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট, জল্পনাটা বেশ কিছুদিন ধরে চলছিলই, অবশেষে শোভন চ্যাটার্জি তিনি ঘরে ফিরলেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসে তিনি ফিরলেন, এবং তার সঙ্গে তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় তিনিও ফিরলেন। আজকে সুব্রত বক্সী, অরূপ বিশ্বাসের হাত ধরে তারা তৃণমূল কংগ্রেসে ফিরলেন এবং এরপর তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়ে দেখা করলেন। আমি একটু শোনাবো শোভন চ্যাটার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। যদি আমার ধমনী বলেন, শিরা বলেন, আর তৃণমূল কংগ্রেস, মানে নিজের ঘর, নিজের সংসার, এর সঙ্গে যে আত্মিক যোগাযোগ, তা ঘরের ছেলে হিসেবে পুনরায় এর সঙ্গে সামিল হলাম, রাস্তায় নেবে আন্দোলন করবার জন্য। আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আমার সামর্থ্য মতো যেভাবে মমতাদি চাইবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইবেন, বক্সিদা রাজ্যের সভাপতি, দুই ভাই আমরা, দীর্ঘদিন আমার বন্ধু অরূপ রয়েছে, তাই আমি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। শোভন চ্যাটার্জি এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় দুজনেই তৃণমূলে ফিরে এসছে। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক সমাজ, আমি মনে করি গণতন্ত্রে যে কোনো রাজনৈতিক দল কে কোন রাজনৈতিক দল করবে সেটা বেছে নেওয়ার অধিকার সবার রয়েছে, এবং মধ্যেখানে কয়েক বছর যদিও তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন না, কিন্তু নিয়মিত দলনেত্রীর সাথে তার যোগাযোগ ছিল, আপনারাও দেখেছেন, এবং দলনেত্রীর অনুমোদন ক্রমেই শোভনদা এবং বৈশাখী দি দুজনকেই দলে ফেরানো হয়েছে। আগামী দিন তারা সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবে। খুব সংক্ষেপে আমি প্রথম বিমলদার কাছে আসবো। বিমলদা, কার কি ব্যক্তিগত সিদ্ধান্ত সেটা নিয়ে আমার কিচ্ছু বলার নেই। গণতান্ত্রিক দেশে যে কেউ যে কোনো দল করতে পারে, এটা নিয়ে আমার কিছু বলার নেই।
শেষ তিনি যে রাজনৈতিক দলটা করতেন সেটা বিজেপি, সেটা খুব সিরিয়াসলি খুব একটা করতে কোনো কালে দেখিনি। উনি সমর্থন করতেন, এসেও ছিলেন, তারপর চলে গেলেন, যেতেই পারেন, তো কি আছে, তাতে কিচ্ছু যায় আসে। তন্ময়, তাদেরকে স্বাগত, তারা তৃণমূল কংগ্রেসেই ছিলেন, মাঝখানে বিজেপি গেছিলেন, বুঝতে পেরেছেন, ভুল বুঝতে পেরেছেন যে এই দলটা বাংলার রাজনীতির সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই। বাংলায় রাজনীতিতে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে, সেই লড়াই করবেন, ওনাদেরকে স্বাগত। এত গুরুত্বপূর্ণ খবরের মাঝখানে আসা যাওয়া, শুধু স্রোতে ভেসে যাওয়া, ফার্স্ট টার্ম থেকে সেকেন্ড হোম, আবার পুনরায় ফার্স্ট টার্ম। একটা কথা আমি কোট করছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, গণতান্ত্রিক দেশে যে কেউ যে কোনো রাজনৈতিক দল যে কোনো সময় চেঞ্জ করতে পারেন, ঠিক একদম কারেক্ট বলেছেন। ঠিক যেমন উনি যেমন বুক বাজিয়ে বলতেন যে গলা কেটে দিলেও বিজেপি হব না, উনিও দুদিন পর বিজেপি হতে পারেন। এটাই মডেল। বিমল বাবুর ভাষা, অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের ভাষা বামপন্থীদের বিরুদ্ধে একই, কারণ দুটোই একটাই প্রোডাকশন হাউস, আরএসএস এর দুটো ফুল, জোড়া ফুল আর সিঙ্গেল ফুল। তন্ময় একদম সঠিক বলেছেন, উনি তৃণমূল কংগ্রেসেই ছিলেন। মুকুল রায়ের কথাটাই দিনের শেষে সত্য, তৃণমূল মানেই বিজেপি, বিজেপি মানেই তৃণমূল। তন্ময় একটা রেসপন্স দিতেই হয়। তন্ময়, না আমি একদমই এটা বলিনি, অশোক দা বললে তো আমি বলেছি করা যায় না, বাংলায় থেকে বিজেপি করা যায় না, কারণ বাংলার সঙ্গে বিজেপির রাজনৈতিক সম্পৃক্ততা নেই। তার জন্য তৃণমূল থেকে বিজেপি গেছিলেন, বুঝতে পেরেছেন যে করা যায় না, তিনি আবার ফিরে আসছেন, তাদেরকে স্বাগত। আপনি এখন বলছেন যখন নিয়ে গিয়েছিলেন তখন তো মহা সমারোহে নিয়ে গিয়েছিলেন। না না, নিয়ে তো গিয়েছিলেন মহা সমারোহে। আমি কথা বলি, বাংলায় 40% মানুষ বিজেপিকে সমর্থন করে, তন্ময় বলছে বাংলায় থেকে বিজেপি করা যায় না। মানুষকে এত অসম্মান কেন করছে? তৃণমূলের এখন একেবারে মরে যাওয়ার দশা, যে পারবে যাকে কোলে বসিয়ে নেবে, কারণ ওরা জানে এসআইআর এর পর দলটি উঠে যাবে। আমি বলছি 2021 সালে আপনারাই তো দলে 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 চার্টার্ড বিমানে করে নিয়ে গেছিলেন, তখন এগুলো মনে হয়নি, তার মানে নিশ্চয়ই আপনাদের মনে হয়েছিল। তো সেই কথাটাই তো গণতান্ত্রিক দলের আদঙ্ক সংশয় নয়, সুষ্ঠুভাবে এই ডোর টু ডোর যে সমীক্ষা সেটা সম্পন্ন হোক, এবং সত্যি যাতে কোনো রকমভাবে কোনো সমস্যা না হয় কোনো বৈধ ভোটারের, সেটা আমরা সবাই শুধু সেটাই চাই। এবং এই একটা জায়গায় অন্তত রাজনীতিকে দূরে রেখে প্রত্যেকের একটাই একটা প্রায়োরিটি, যে যাতে কোনো বৈধ ভোটার তার নাম বাদ না যায় বা কোনো অবৈধ ভোটার তার নাম তালিকায় যুক্ত না হয়। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি।